ইলিয়াস আলী ভাই বেঁচে আছেন। ইলিয়াস আলী ভাই সম্ভবত তাদের পরিবারকে ইনফর্ম করা হয়েছে ওনার অবস্থান নিয়ে, হি ইজ অন দ্য ট্রিটমেন্ট, এবং সেনাবাহিনী চাচ্ছে না ওনাকে এখনই তার পরিবারের কাছে হস্তান্তর করতে। তার কাছে আইয়ামে জাহেলিয়াতের একটি নমুনা হিসেবে মনে হয়েছে। এমন নৃশংসতা তার বিশ্বাস হচ্ছিল না। দেশব্যাপী বিভিন্ন রূপে এমন গোপন বন্দিশালা রয়েছে বলে জানান তিনি। এবং ওই সময় মোদি যখন 2020 সালে আসতেছিল, তখন আমি ওই মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখা লিখি, 2 লাইনের একটা স্ট্যাটাস। আমি অফিসে যেদিন আসবো সেই দিন, এর পরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতে ঝিলে লেখা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয়। কেউ যদি এটা বলে মানে ওই সময়টাতে মানে এটা না, কারণ বুঝতে পারতাম সবারই চোখ বাঁধা। কিন্তু আপনি আরো লোক আছে এটা বুঝতে পারতেন হ্যাঁ, কিনা? সাউন্ড আপনি কিভাবে বুঝতেন? আচ্ছা, অনেক সময় হতো কি ইলেকট্রিসিটি চলে যেত, চলে গেলে একটা অন্যরকম একটা সিচুয়েশন তৈরি হতো। আয়না ঘর আমাদের সামনে, আমরা অনেক ছবি দেখলাম। আমাদের প্রধান উপদেষ্টা আরও কিছু উপদেষ্টাকে সাথে নিয়ে আমাদের সাংবাদিক কিছু গুম হওয়া মানুষজনকে নিয়ে আয়নাঘর দেখেছেন, এবং এটা আবার তীব্র বিতর্ক ট্রিগার করেছে। আমি সেটা নিয়ে মূলত কথা বলবো। হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। এভিডেন্সগুলো সিলগালা করে রাখা হবে যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে। আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানিয়ে বলেছিলেন এতে ভুক্তভোগীরা সাহস পাবে। হরর মুভি আপনারা দেখেছেন, হরর মুভিতে যে সমস্ত হরর দৃশ্য আমরা দেখি, আমরা ভিজিট করে প্রধান উপদেষ্টা সহ আজকে যে দৃশ্যগুলো তারা দেখেছি, এগুলো হরর মুভিকে ছাড়িয়ে যাবে। হরর মুভিতে কাল্পনিক জিনিস দেখানো হয়, এটা বাস্তব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার রিয়াদ ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন শেখ হাসিনা সরকারের সেই বন্দিশালা আয়নাঘর, যেটা নিয়ে গত বেশ কিছুদিন ধরে আলোচনা এবং সমালোচনা হচ্ছিল। আপনারা জানেন শেখ হাসিনার বিরুদ্ধে যদি কেউ কথা বলতো বা তাকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করতো বা যদি তার বিপক্ষে কেউ গেলে সে বন্দিশালায় তাকে আটকে রাখা হতো। গত কিছুদিন আগেও শেখ হাসিনা একটা ভিডিওতে বলেছিলেন কোথায় সেই আয়নাঘর বের করা হোক। এবার অবশেষে সেই আয়নাঘরই খুঁজে বের করা হলো এবং সেই আয়নাঘরে স্বয়ং পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নিজেই সেখানে গিয়েছেন এবং সেখানে গিয়ে সেখানকার যারা সে আয়নাঘরে যারা ছিল ভুক্তভোগী তাদের মন্তব্য সহ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সে আয়নাঘরে বেশ কিছু চিত্র। আসলে কেমন দেখতে সে আয়নাঘর, কিভাবে মানুষকে সেই টর্চার সেলে নির্যাতন করা হতো, ভুক্তভোগীদের বর্ণনা শুনবো এবং সে আয়নাঘর সম্পর্কে জানবো আজকের ভিডিওতে বিস্তারিত। বুঝতে পেরেছেন অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিও, তাই সবাইকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি আশা করে ধৈর্য সহকারে দেখবেন। আজকের এই ভিডিওটার মাধ্যমে আয়নাঘর সম্পর্কে A to Z এবং আয়নাঘরে যারা ছিল তাদের বর্ণনা সহ এবং তাদের আয়নাঘরে যারা যেসব ভুক্তভোগীরা ছিল তাদের বর্ণনা সহ এবং আয়নাঘরটি আসলে দেখতে কেমন সেটাও আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওর ধৈর্য সহকারে দেখবেন। আমরা বেশি কথা বলছি না, আমরা একটু বিস্তারিত দেখে আসবো সেই আয়নাঘর সম্পর্কে। আয়নাঘরটা আসলে দেখতে কেমন এবং আয়নাঘরে কি কি পাওয়া গিয়েছে। ছিলেন কোথায় ছিলেন? 8 বছর এখানেই ছিলেন। I couldn't tell whether to stay on night. They used to blindfold us and handcuff us. In the night, they used to handcuff us to the back. They wouldn't tell us where I was. They wouldn't tell us time for prayers. They felt like I was very hard. They gave us a worst of that experience, and it continued for 8 years. মাঝখানে কোন সময় বার করে নিয়ে গেছে আর কেউ আসবে না, সবাই ঢুকবেন না। 2-3টা ক্যামেরা যান না অনুরোধ দেন। এই 9 ঢুকেন, 9 আসেন।
Because of our work and particularly so whatever the point is, they could have an answer, but that's they found me as incredible to us what they do. Another people that I wanted to just community show access like this language barrier. That's what they're doing. এরকম হতো যে 24 ঘন্টা চোখ বেঁধে হাত দিয়ে বসে রাখতো, উচিত দিতেন তারা দিত বলতাম তখন তো কেন স্যার আসলে বুঝতে পারি আমি চোখ বাঁধা হতে ফিরে পিছনে বসে থাকতাম আর বুঝতে পিছনে কেউ আসছে আওয়াজ হচ্ছে গান পেতাম পারফিউমে দামি পারফিউমে সেখানে কম ধারণা কারণ এই কথা সাপোর্ট তখন বুঝতেন সিনিয়র কেউ পিছন দিয়ে দেখতেছে এখন ওরা আসলে আমাদেরকে একটু উঠে দাঁড়াতে আমি তো পরে যেতে বুঝতে পারলাম যে 6 তারিখ ভোরে মানে 5 তারিখে সে আমরা 6 তারিখ ভোরে আমাদেরকে যখন আমাকে বের করে আমি মনে করছি waiting for a gunshot and then we getting families. For 8 years, my daughter's they come for him. Traumatized. আর এই ফ্যানটা প্রচুর আওয়াজ হয়েছে, মাথা কিন্তু বাইরে এখান থেকে খাবার টাবার দিতে আমাকে আর সবগুলো নিয়ে অনেকে অনেক রকমের ডেপুটি কমান্ডার কমেন্ট তো বলছে ইন্টারগ্রেশন রুমে নিয়ে যেতে পারবো, এখানে তো কিছু অল্প সময় থাকে, এখানে যখন থাকতাম তখন এখানে আমার চোখ খুলে দিত, আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায় তারপর ইন্টারগ্রেশন রুমে নিয়েছি। ইন্টারগ্রেশন তো এখানে সারা রাতেও ইন্টারগ্রেশন করতো, এখানে বা কোনো অজ্ঞান হয়ে গেলে কোনো লাইন অফ ইন্টারভিউশনটা কি তোমাদেরকে কে কয়টা দিচ্ছে একটা কে আন্দোলন কেন করতেছি, আন্দোলন কেন বন্ধ করতেছি না, পলিটিক্যাল মানে কার সাথে যোগাযোগ আছে, হুমকি টামকি দিত মারতো কেউ এসে একটু ভালো করে বুঝাইতো, কেউ এসে বলতো আগের জন যে আসছে কিন্তু আবার আসবে, আমাদের থ্রেট করতো, 3-4 জন মিলে কথা বলতো। এবং ওই সময় মোদি যখন 2020 সালে আসতেছিল তখন আমি ওই মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখা লিখি 2 লাইনের একটা স্ট্যাটাস। আমি অফিসে যেদিন আসবো সেই দিনই, এর পরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতে জিল এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয় অ্যান্ড আমাকে প্রথমে র্যাব 11-তে নিয়ে যায় নারায়ণগঞ্জ, ওইখানে একটা সেলে রাখা হয়, কোন সেলে। এর পরের দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয়। সো নিয়ে এসে আমাকে আমার শার্ট প্যান্ট ছিল, আমাকে লুঙ্গি পরিয়ে দেয় এবং টি শার্ট পরিয়ে দেয়। সো পরার পরে আমাকে, আমি তো ব্লাইন্ড ফোল্ডেড ছিলাম, তো আমি এখানে আমাকে বলে শুয়ে থাকো তুমি এখানে, আমি শুয়েছিলাম না এবং ডোন্ট মেক এনি সাউন্ড, অ্যান্ড আমি সেটা করি নাই। একটা পর্যায়ে আমি চেষ্টা করছিলাম বোঝার জন্য যে আমি আসলে কোথায়। সো তো আমি চোখ ব্লিঙ্কিং করে আই জাস্ট ট্রাইং টু লুজ মাই ব্লাইন্ড ফোল্ড অ্যান্ড আই স সামওয়ান জাস্ট ফ্রম দিস সাইড, he's just with his hand and trying to getting my attention. So I saw him and he just 10 minutes just sit down, and I sit down and I was just, my handcuff was in the back side, so samne niye asho. So I just did like this and I was just crying. I just thinking about my 2 small child and আমার যে বাচ্চা দুইটা ছিল, একটা 7 মাসের বাচ্চা আর একটা 1.5 বছরের বাচ্চা। আমি শুধু তাদের কথাই চিন্তা করছিলাম, আমি তাদের খুব মিস করছিলাম অ্যান্ড আমি শিওর ছিলাম যে আমাকে মেরে ফেলা হোক। অ্যান্ড তাদের থেকে আমি যখন জিজ্ঞেস করছিলাম তারা আমাকে বারবার বলছে যে চিন্তা করিও না তুমি, এখানে আল্লাহ আমাদেরকে দেখবেন, হেল্প করবেন। সো তারাও বলছিল আমাদের ছোট ছোট বাচ্চা। আমি তাদেরকে তখন জিজ্ঞেস করছিলাম যে তোমরা কয় বছর ধরে এখানে,
তো কেউ বলে 1.5 বছর, পাশে ও একজন ছিল ও বলে ও 3 বছর, একটা 17 বছরের বাচ্চা ছিল, ওর আঙ্গুনিয়া থেকে ওকে গুম করে আনা হয়। এই পাশে আরো 2 জন ছিল। এটা এখানে এসে তখন এসে গেছে না আমি এখান থেকে এবং আমাদের প্রত্যেকটা কমিউনিকেশন টোটালি ইশারায় হচ্ছে, কারণ এবং যে ইশারা যখন বুঝতাম না এখানে একটা দেওয়াল ছিল তখন মুভ করে ফেলেছে। হ্যাঁ আমরা তখন মানে যখন যে কথা ইশারা বুঝতাম না তখন লিখে মানে বোঝানোর চেষ্টা করতাম। কি দিয়ে লিখতাম? আমরা হাতের আঙ্গুল যে আমি নাম যখন বলতে আমি নামটা বুঝতে পারছিলাম না তখন তারা এইভাবে করে স্টোন দিয়ে লোহার ছিল। হ্যাঁ লোহার, এটা লোহার বার ছিল। এইটার উপরটা হচ্ছে সাদা কাগজ দেওয়া ছিল, আর বাকি 3টা কালো ছিল। সাদা কাগজ ছিল, আলো দেখতে পারতাম, মেসটা দেখতে পারতাম, আমি দেখতে পারতাম। কোথায় ছিলেন? 8 বছর এখানেই ছিলেন। এটা আর আপনার কালো কাপড় দিয়ে চোখটা মেরে দেয়, আমার আম্মুকে সাউন্ড বক্সে বড় বড় করে গান দিয়ে মানে অনেক মারধর করছে। তো ওইখানে আমি বলতেছি যে আমার আম্মুকে এইভাবে মারতেছি কেন, কি আমার কি অপরাধ বলতেছি, তোর মায়ের সম্পদ লাগবে, তোর মায়ের ব্যাংকে সব টাকা লাগবে, তার 5-6 দিন পরে তোর মাকে আমরা বাসে দিয়ে দিব। ওইরকম বলে একদম গাড়িতে আমাকে রেড টোটা আনছে। রেড আনার পর আমাকে এখানে রাখছে, যেখানে ছোট একটা স্যালন ছিল, আমরা বসতে বাইরে ওইরকম আর জানলা দিয়ে আমি না এরকম একটা মানে কর্নার ছিল আপনার। তো আমি হচ্ছে আমার আম্মু রাত্রে মানে আমার আম্মু একটা মোটা টাইপের ছিল, একটা হাতটা তো তুলে যাচ্ছিল। আমি বলতেছি আমাকে তুলে দিয়ে না, আমার আম্মুকে তুলে দেন, হাতটা শুদ্ধ তুলে দেন। ওরা বলতেছে তোমার আম্মুর চাবে, আমাদের কাছে না হেডফোন আছে। আমার বাথরুম এসছে, আমি বাথরুম এসছে একটু খুলে দেন, আমি অনেক চিৎকার চাইলে মধ্যে আমাদের পায়ে শুধু ধরছি, খুলে দেন। তারপর আমার আম্মুর ওয়াইফটা মনে করে এই পাশ দিয়ে গিয়ে ওই সাইডে গেছি। এইটা হচ্ছে অনেকগুলো রেবেল মেয়ে ছিল, হসপিটাল আছে না ওইরকম একটা সিট অনেকগুলো সিট ছিল। তো আমরা বাথরুম করে এসেছি, পুরো আমি রেড কাপড় পরছি, এরকম কালো দিচ্ছি আর এখানে রেড লেখা আছে ওইরকম দিচ্ছি আর গাড়ি দিচ্ছি। তখন আমি সবগুলো দেখে পেয়েছি, কারণ আমার একদিন এক রাত্রে আবার ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল, আবার মারছে, কিন্তু আমাকে কিচ্ছু করে না, সব আমার আম্মুকে একদম মহিলাকে মারছে। আপনার একদম পুরুষ, এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে, আমার সামনে, কিন্তু আমি কিছু করতে পারি না। আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজে আমার নতুন করে বলতে হবে না, যা যা দৃশ্য যা যা কথাগুলো বলা হয়েছে, এটা বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয় তাহলে বলতে হবে একটা বিভৎস দৃশ্য। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে, এটা নিশ্চিহ্ন করার জন্য মনুষ্যত্ববোধ যেন কারো না থাকে। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নাই, এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলে 700, কেউ বলে 800, এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো। আমরা এমনি শুনি আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। অন্যান্য কমিশন তো
তারা করেছে, অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে। এদেরকে গুম কমিশনের যেটা, তারা কোদাল আর এগুলো আবিষ্কার করার জন্য আসতে হয়েছে, তাদেরকে বের করার জন্য। কিসের মধ্যে লুকিয়েছিল, কারা কি করেছে, এখনো ধ্বংসাবশেষ আমরা দেখতেছি। কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম, সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি। আপনি ছাড়াও আপনি কি ওখানে আর কাউকে দেখেছেন কিনা, বা এখানে আরো অনেক মানুষ থাকতে পারে এরকম? এক সেকেন্ডের জন্য একবারও কাউকে দেখার সুযোগ নাই, এবং আমাকেও কেউ দেখেনি। কেউ যদি এটা বলে মানে ওই সময়টাতে মানে এটা না, কারণ বুঝতে পারতাম সবারই চোখ বাঁধা। কিন্তু আপনি আরো লোক আছে এটা বুঝতে পারতেন কিনা? সাউন্ড কিভাবে? আচ্ছা, অনেক সময় হতো কি ইলেকট্রিসিটি চলে যেত, চলে গেলে একটা অন্যরকম একটা সিচুয়েশন তৈরি হতো, চুপচাপ। তারপর হতো কি কেউ আর্তনাদ করতো যে আমি আর পারতেছি না, ছেড়ে দেন, বা ওই যে আপনার করতো কি এই 2 ঘন্টা 3 ঘন্টা রাতের বেলা, বিশেষ করে রাতের বেলা সন্ধ্যার পর 2 ঘন্টা 3 ঘন্টা পর পর ধামধাম করে নিয়ে আসতো, 1জন 2জন করে নিয়ে আসতো। নিয়ে আসে এই যে টর্চার, আমাকে যে টর্চারটা করা হয়েছে সেম টর্চার, মানে মিউজিক বেজে উঠতো, মিউজিক বেজে ওঠা মানে কাউকে টর্চার করছে। অনেক সময় ব্যালেন্স দেখাচ্ছে কি হয়তো মিউজিকটা অফ করেছে একটু আগে, বাট চিৎকার তো তার আছেই, চিৎকারটা দিয়ে দিত, আবার মিউজিক ছেড়ে দিত, আবার চিৎকার করতো। কিন্তু দেখা যাচ্ছে যে একটু আগে পিছু হয় না চিৎকারের, তখন তো আমরা কনফার্ম ছিলাম। এবং ওখানে সব ডিজে টাইপের মিউজিক, এবং মিউজিক চলা মানে দিচ্ছে, টর্চার করছে। তো প্রতিদিন সন্ধ্যার পর নিত্য নতুন কাউকে নিয়ে আসতো, একটু পরে মিউজিক আর চিৎকার, এমন চিৎকার, মানে ওগুলো চিৎকারে আপনি আতঙ্কে থাকবেন। মানে তারা করতো কি লাউড মানে স্পিকারে দিত, এরপরও কিছু কিছু লোকের মিউজিকের থেকেও চিৎকারটা শোনা যেত। কারণ হয়তো তাদেরকে, কারণ আমাকেও বলা হয়েছিল এই যে গরম পাথর টকবক, আমি নিজেও শুনছি এটা এখন পায়খানার রাস্তায় দেওয়া হবে, আরে ধর খোল, এইভাবেও বলা হয়েছে। এবং আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমরা একবার আছি, কোনো একজনকে সম্ভবত সেটা সিদ্ধ ডিম হোক বা পাথর হোক, তার কিন্তু পায়খানার রাস্তায় দেওয়া হয়েছে। কেন? কারণ কি পুরো দুর্গন্ধ, ওই দিন আবার অনেকক্ষণ ইলেকট্রিসিটি নাই, দুর্গন্ধ, হ্যাঁ, মানে স্টুলের টয়লেটের গন্ধ। আর ওরা যারাই বের হচ্ছে থু 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 বলে বের হচ্ছে। তখন বুঝি, এটা কিন্তু বেশ কয়েকবার হয়েছে, তখন আমি বুঝতে পারি যে এই কাজটা তারা করেছে, এইভাবেও টর্চার করেছে। যখন রাত গভীর হতো তখন ওরা করতো কি 8-10 জন দলবল নিয়ে খুব সিরিয়াসলিভাবে আসতো, খুব দ্রুততার সহিত আসতো। ওদের সিগন্যাল দেওয়া থাকতো যে ওই সেলটাতে আসতো, সিটি বাজিয়ে ইশারা করতো, তাড়াহুড়া করে খুলে ওরে ধরতো। আর যাকেই ধরতো সবাই ওখানে এইটা অভ্যস্ত হয়ে গিয়েছিল, বা এটা তাদের নলেজটা হয়ে গিয়েছিল যে ওকে রাতের বেলা নিয়ে যাওয়া মানে ওকে মেরে ফেলবে। কারণ কি আমি বলি, আমার বাম সাইডে যে ছিল ও একটু বয়স্ক ছিল, খুব কাশতো। তো ওরও একদিন করলো কি, হুটহাট করে এভাবে আসলো, তো বুঝছে যখন মেরে ফেলবে, ও বলছে স্যার এখানেই সারা জীবন রেখে দেন স্যার, এখানেই থাকে স্যার, নিয়ে যায় না স্যার নিয়ে যায় না, আমাকে নিয়ে যায় না স্যার, আমি আর কোনো দিন রাজনীতি করবো না স্যার, আমাকে নিয়ে যায় না বলে তখন টেনে হেঁচড়ে, মনে হয় কেউ হাত ধরে কেউ পা ধরে টেনে হেঁচড়ে ছেঁচড়া নিয়ে গেলো। শোনা যাচ্ছে যে সে কাকুতি মিনতি করতে আছে, মুখ চিপে ধরে, বোঝা যায় যে মুখ চিপে ধরে, তবু চিল্লায় বাঁচাও, আমাকে মেরে ফেলবে। সত্যি তাই। এরপর আমরা আতঙ্কে থাকতাম, চুপচাপ থাকতাম। একটা সময় আমি বোঝার চেষ্টা করতাম যে উনি মুরব্বী যে কাশি দিতেন, এটা শোনা যায় কিনা, ওনাকে আবার নিয়ে আসছে কিনা, হয়তো পানিশমেন্ট দিয়ে আবার নিয়ে আসে কিনা। তো যাকে এইভাবে নেওয়া হয়েছে তার কণ্ঠস্বর আমি সেকেন্ডবার কখনো শুনতাম না। সাপোজ আমাকে যদি নিয়ে যাওয়া হতো তাই হতো। এটার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি। সেটা হলো, এটা আমার ডেটটাও মনে আছে, এটা আপনার 28শে মার্চ। ওখানে ডেট কীভাবে মনে রাখি, আমি কিন্তু প্রতিটা ডেট গুনতাম। আমাকে 10ই ফেব্রুয়ারি নেওয়া হচ্ছে, রাত পার হয়ে গেছে, পরের দিন 11 তারিখ, তারপর 12 তারিখ, এরকম করে যখন 28শে মার্চ গেল, 28শে মার্চ ঠিক মাগরিবের টাইমটাতে আসলো টিম। তো করলো কি, আমাদের 4-5 জনকে নিল, এরকমটা খুব কম নেয়। তো ওই টাইমে আমরা আতঙ্কিত হই নাই যে অনেক রাত তো হতে পারে না, আবার মনে হচ্ছে যে আচ্ছা উলট পালট হয়ে গেল কি না। তো পরে আমাকে করলো কি, আমাদের 4-5 জনকে নিয়ে গেল, নিয়ে যায় এক জায়গায় রাখলো। ওখানে আগে থেকে আরও 4-5 জন ছিল
10-12 জন বা 8-10 জন আনুমানিক, কারণ চোখ তো বাধা, হ্যাঁ শিওর তো না। পরে কয়েকজন অফিসার আসলো, আসে বলল যে রাজনীতি করা তোদের শখ মিটছে, আর করবি কখনো, যে এইবার বুঝবি হ্যাঁ রাজনীতি কী জিনিস। পরে করলো কি আরও 4-5 জন আসলো, এসে বললো যে প্রত্যেকজনকে উজু করাও। পরে উজু করালো সবাইকে আলাদা আলাদা করে, খুব দ্রুত সবাই উজু করলো। উজু করে বললো যে কে কে তওবার নামাজ পড়বা, তওবার নামাজ পড়ে নাও, আল্লাহর কাছে সব মাপ চাও, আজকে তোমাদের জীবন প্রদীপ শেষ। সবাই কয়েকজন ছিল খুব কান্নাকাটি পড়লো, যে কানতে ধরলো তাদেরকে মনে সম্ভবত মোটা বেল্ট দিয়ে অনেকক্ষণ পিটালো, অনেকক্ষণ। ওর কাছে এগুলো কোনো কয়েকজন বলছে স্যার আরও মারেন, স্যার আরও মারেন, স্যার মারে ফেলেন না স্যার, আমার বৃদ্ধ বাবা আছে ইয়াদের। তখন সবার আর্তনাদগুলো শুনতেছি, হ্যাঁ। এর মধ্যে ওরা বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে আরও ব্যাপক প্রহার দেয়। কিন্তু আমি কিন্তু ওই যে আমাকে নামাজ পড়তে দিল না, আমি কিন্তু দোয়া পড়তেই আছি, আমি সালামও ফিরি না। আমি বলছি যে এদের কাছে চেয়ে লাভ নাই, এরা কিছু করতে পারবে না, যে উপরে আছেন ওনার হুকুম ছাড়া সম্ভব না। পরে আমাকে করলো, কয়েকবার ওয়ার্নিং করলো, এই শেষ করো, করো, হ্যান্ডকাফ খুললো, মানে হ্যান্ডকাফ ছিল, হ্যান্ডকাফ খুলে সব কাপড় দিয়ে বাঁধবে। তখন আমি কনফার্ম হয়ে যাই যে আজকে আমাদের শেষ, আজকে মেরে ফেলবে। কারণ হ্যান্ডকাপ থাকলে তো ওরা গুলি করে না, ওরা করে কি হ্যান্ডকাপ খুলে, গুলি করলেও হ্যান্ডকাপ খুলে দেয়, কাপড় দিবে, তার মানে মেরে ফেলবে। আমি একেবারে নন স্টপ আমার যতগুলো বিপদের দোয়া জানা ছিল আমি সেগুলো বলছি, আর নন স্টপ দোয়া ইউনিসটা তো পড়তেই আছি। ঠিক কিছু 10 মিনিট পর আমাকে একজন নক দিল, আমি তবু ওটার মানে রেসপন্স করছি না, মানে ওই দিকে কনসেন্ট্রেশন আমার যাচ্ছে না। আমি দোয়াটার উপরে আমার মনে হচ্ছে কি দোয়াই আমাকে বাঁচাবে, কারণ আমার ফ্যামিলি একটু ধার্মিক টাইপের। তো আমি আগে থেকে দোয়ার অর্থগুলো জানতাম, বিপদের দোয়াগুলো জানতাম। পরে আমি করলো কি আমাকে তখন উঠালো, দুজন দুই সাইডে উঠায় মানে ইশারা দিল সিটি দিয়ে, মানে আমি অবাক হয়ে গেলাম। আমি তখনও দোয়া পড়তে আছি, তখন আমাকে বললো কি পাশের রুমটাতে নিয়ে তখন একজন অফিসার আমার সামনে আসলো, দাঁড়ালো, ঠিক আমার বরাবর দাঁড়ালো, হাত তো আমার পিছনে বাঁধা, আমি মাথা নিচু করে এইভাবে আছি, আর আমার চোখ এই বাঁধা, তো জমটুপি তখন পরাইনি, তখন এগুলো কাপড়গুলোর কালারগুলো একটু সবুজ টাইপের ছিল, ডিপ সবুজ, তো ওগুলো দিয়ে এটা বাঁধতো ওটা। তো এইভাবে করে আমি ছিলাম, চোখের নিচ থেকে আমি নিচে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে ওই বুট টাইপের যেটা প্রশাসনের থাকে, র্যাবের কালো। তো উনি আমার সামনে আমাকে দাঁড়ায় থাকলো কিছুক্ষণ পর বলল, হ্যাঁ অ্যাডভোকেট সাহেব, আপনি ভালো একটা ফ্যামিলিতে লাইফ লিড করেন, আপনার ফ্যামিলির সবাই শিক্ষিত, আপনি কেন রাজনীতিতে আসলেন? ভাই যখন বলছে না, আমার সাথে সাথে চোখ দিয়ে পানি পড়ছে। কেন? এই প্রথম কেউ আমার সাথে একটু ভালো করে কথা বললো। মানে আমার মনে হলো যে আমি তো আমার পরিচয় ভুলে গেছিলাম। আমি মনে হচ্ছিল যে পৃথিবীর সেরা কুখ্যাত খুনি আমি সবচেয়ে খারাপ মানুষটা, আমার সঙ্গে যে আচরণগুলো করা হচ্ছে, এবং আমি অলমোস্ট দুনিয়াতে বেঁচে থেকেই আমি জাহান্নামে চলে গেছি। আমার কাছে একটা সময় ফিলও করতেছিলাম, আচ্ছা নাকি এটাই জাহান্নাম, হ্যাঁ এরকম মনে হচ্ছিলো, জাহান্নাম মনে হয় এরকমই, বা এটাই জাহান্নাম। তো উনি আমার সঙ্গে ভালো ব্যবহার করছে ভাই, আমি সাথে সাথে কেঁদে দিছি। আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি, আমি কথা বলতে পারতেছি না। তখন উনি আমাকে বলছে রিল্যাক্স, এইভাবে তখন উনি করলো। আমি শেষ। মনে হচ্ছে যে একটু কেউ আমার কষ্টটা শেয়ার করতে আসলো মনে হয়, উনি ওইটুকুই বলছে, আর কিছু না। তখন বলতেছে যে তোমার ছেলে মেয়ে কয়টা? তখন আমি বললাম যে আমার এক ছেলে এক মেয়ে। ছেলের বয়স জিজ্ঞেস করলো, মেয়ের বয়স জিজ্ঞেস করলো, বললাম। তখন উনি, আমার স্পষ্ট মনে আছে আমি কাঁদতেছি, অঝরে চোখের পানি পড়ছে, আমি দেখতে পাচ্ছি আমার চোখের পানি পড়ছে, আর আমি দেখতে পাচ্ছি উনি আমার সামনেই দাঁড়ায় আছে, আনুমানিক 1-1.5 মিনিট বা বেশি হবে, আর কম হবে না, এবং কোনো কথাও কিন্তু বলছে না। কিন্তু আমার হেঁচকি উঠে গেছে, মানে আজকে এটা উঠে না, কান্নাটা তো দাবায়ও রাখছি জোরে, তো আমি চিল্লি হাউমাউ করে কাঁদি নাই। যখন এই হেঁচকি উঠে গেছে, তখন উনি আমার বুকটাতে 2 হাত দিয়ে উনি এইভাবে করলো। তখন বলে, এই এদিকে আসো, ডাকলো 2-3 জনকে, ডাকে বললো এটা নিয়ে যাও, এটা যেখানে আনছো সেখানে নিয়ে চলে যাও। আমি তখনও বুঝে উঠতে পারিনি। তখন আমাকে 2-3 জন পিছনে ধরলো, তারা এক্সাইটেড হয়ে তারা আমার কানে আমাকে বলল, ওই একজন আমাকে বলেছে রেবন, ও বলল যে আপনি সেফ,
হ্যাঁ আপনাকে মারবে না, আপনাকে মারবে না বলে এসে আমাকে ওখানে দিল। হ্যান্ডকাপ যখন ওখানে নিয়ে ওখানে তাকে বসাবে, হ্যান্ডকাপ খুলে তারপর রোডটার সাথে লাগাবে। যেই রোডের সাথে লাগাতে আমি হাত চেপে ধরতাম যে ভাই এখন নয় মারলো না, কখন মারবে বা কবে মারবে নাকি ছেড়ে দিবে? আমরা জানি না বলে ওরা আমাদেরকে দেখে পালাতে পারলেই বাঁচে। কেন? কারণ আমরা প্রশ্ন করতে চাইলে ওদের জন্য তো বিব্রতকর অবস্থা। আর ওরা আমাদের সঙ্গে কোঅপারেট করলে মনে হয় ওদের। বহুল আলোচিত কুখ্যাত আয়নাঘর আমাদের সামনে এলো। আমরা অনেক ছবি দেখলাম। আমাদের প্রধান উপদেষ্টা আরো কিছু উপদেষ্টাকে সাথে নিয়ে আমাদের সাংবাদিক কিছু গুম হওয়া মানুষজনকে নিয়ে আয়নাঘর দেখেছেন এবং এটা আবার তীব্র বিতর্ক ট্রিগার করেছে। আমি সেটা নিয়ে মূলত কথা বলবো, কিন্তু তার আগে আরেকটা দিক একটু দেখে আসা যাক। সেটা হলো একটা পুরনো কথা নতুন করে আমাদের সামনে আবার প্রমাণ হলো। সেটা হচ্ছে একটা গণতন্ত্র কাজ করার পেছনে মিডিয়ার ভূমিকা। এই যে 6 মাস পর, ইটস টু লেট আনডাউটেডলি, এবং দেরি হওয়ার কারণে অনেক রকম বিকৃতি হয়েছে, সেগুলোই মূল আলোচনার জায়গা। আমরা সেই আলোচনা করছি সোশ্যাল মিডিয়াতে। কিন্তু যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো এইটুকুও যে এখন হলো, এটা মূলত একটা মিডিয়ার কারণে হয়েছে। নেত্র নিউজ তারা কয়েকদিন আগেই একটা রিপোর্ট করেছে এবং সেখানে তারা জানিয়েছে সেনাবাহিনীর অনিচ্ছার কারণেই আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যরা এই যে আয়নাঘর আছে, ডিটেনশন সেন্টারগুলো আছে, সেগুলো দেখতে পারেননি। এবং প্রধান উপদেষ্টা সেই রিপোর্টে নেত্র নিউজ তসলিম খলিলের সাথে কথা বলে জানিয়েছেন যে তিনি যাবেন as early as possible with all the people. সো কিভাবে মিডিয়া কাজ করে তার একটা খুব চমৎকার এক্সাম্পল। এবং ভবিষ্যৎ বাংলাদেশ আমরা এটুকু বলে রাখবো যে মিডিয়া যাতে কেউ কোনো না কোনোভাবে কারসাজি করতে না পারে, নিয়ন্ত্রণ করতে না পারে। একটা সরকার স্বৈরাচারী হয়ে ওঠার প্রথম পদক্ষেপগুলোর একটা হচ্ছে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, কোনো না কোনো ফর্মে, কোনো সুবিধা দিয়ে, টাকা পয়সা দিয়ে, কোনো রকম চাপ প্রয়োগ করে। এই কারণে আমরা দেখবো ইভেন একটা ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন স্বৈরাচারী হয়ে উঠছেন, তিনি ভারতের মিডিয়াগুলোকে অপ্রেস করতে করতে সেগুলো এখন তার নিয়ন্ত্রণে বা কবজে আসার পর তার কোলে এসে বসেছে। সে কারণে গদি মিডিয়া হয়েছে এগুলো। আমরা এইটুকু একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং। নেত্র নিউজ আর একটা ভালো কাজ করলো, তাদের চাপেও এতদিন পরে হলো। কিন্তু এখন যে মূল ডিবেটগুলো হয়েছে সেগুলো খুবই ভ্যালিড, যে সত্যিকার অর্থে এটা আমাদের এই অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় ব্যর্থতা। দীর্ঘ 6 মাস এই আয়নাঘর মানে এই গুমের ডিটেনশন সেন্টারগুলোতে যাওয়া যায় নাই। গুম নিয়ে কয়েকটা কথা একটু বলি এবং যে ডিবেটগুলো আসছে সেগুলো নিয়ে একটু পরে বলি। সেটা হচ্ছে, আমি বহুবার বলেছি কিন্তু আমার গুমের প্রসঙ্গ আসলে কয়েকটা কথা যুক্ত না করে আমি পারি না। সেটা হচ্ছে গত সরকার যতগুলো অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ, তার মধ্যে গুম ইভেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের চাইতে টাফ এবং ভয়ঙ্কর জিনিস। মৃত্যুর চাইতে এটা ভয়ঙ্কর, রিপিট। কারণ যে মানুষটা বেঁচে আছেন, তিনি বেঁচে আছেন কি নেই, তিনি বেঁচে থাকবেন কি থাকবেন না, তার এরকম চিন্তা আছে। তিনি বিভৎস পরিবেশে টর্চারের মধ্যে জীবনযাপন করছেন। তার চাইতে জরুরি কথা, পরিবারটা যে অবর্ণনীয় দুঃখ, দুর্ভোগ, কষ্টের মধ্য দিয়ে যায়, সেটা কোনো তুলনা হয় না। আমার সৌভাগ্য বলবো, আমি এরকম কিছু ইতিহাসের ঘটনার সরাসরি সাক্ষী হয়েছি। গুম হওয়াদের স্বজনদের যে প্রতিষ্ঠান, সংগঠন মায়ের ডাকের বেশ কিছু প্রোগ্রামে আমি উপস্থিত থেকেছি এবং তাদের অবর্ণনীয় কষ্টের গল্প শুনেছি। কিভাবে বছরের পর বছর এক একটা পরিবার অপেক্ষা করে, কিভাবে এক সময় ওই অপেক্ষা পাল্টে যায় যে 7 বছর কি হবে, 7 বছর হলে স্বামীর অ্যাকাউন্ট আমি অ্যাপ্লাই করতে পারবো। যদি 7 বছর পর অ্যাকাউন্ট ঠিক মতো অ্যাপ্লাই করা মানে অপারেট করা যায় না, এক বিভৎস সংকট। সুতরাং আমাদের জাতির ইতিহাসে, শেখ হাসিনার নির্যাতনের ইতিহাসে এই গুম, এই আয়নাঘর একটা গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু এগুলো ওয়েল প্রিজার্ভড আসলে আর হলো না। আজ যে ছবিগুলো আমাদের সামনে এসছে সেগুলো নিয়ে যারা বিভিন্ন সময়ে গুম হয়েছেন তারা প্রশ্ন তুলেছেন এবং রাইটলি প্রশ্ন তুলেছেন। যেসব ছবি দেখানো হচ্ছে বিভিন্ন মানে 2-3টাকে ভেঙে একসাথে করে দেখানো হয়েছে। ওয়ালগুলোতে মানুষের প্রচুর লেখা ছিল, সেগুলো তুলে ফেলে সেখানে নতুন করে প্লাস্টার করা হয়েছে। এইরকম নানান কিছু, যদিও এর মধ্যেও বেরিয়ে গেছে 1-2 জায়গায় সত্যিকারে গুম হওয়া যে প্রকোষ্ঠগুলো আছে, আয়নাঘরগুলো আছে, সেগুলো কেমন। প্রধান উপদেষ্টা এরকম 1-2 দেখে বলছেন যে এখানে মুরগির খোপের চাইতেও ছোট। দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। আমি একজন গুম হওয়া মানুষের বর্ণনা অনেকে শেয়ার করছেন, সেখানে দেখলাম সেখানে লম্বা হয়ে শোয়া যায় না, আসলে পা কমোডে চলে যায়, একই জায়গায় সবকিছু। এই পরিস্থিতি আছে, সেইগুলো প্রায় কিছুই আর প্রিজার্ভড নেই। এর মধ্যেও আমরা
পেয়েছি টর্চারের জন্য, ইলেকট্রিক শক দেওয়ার জন্য যে চেয়ার, সেটা পাওয়া গেছে, সেটা দেখা গেছে, সেটা এসছে। কিন্তু এই আলামতগুলো নষ্ট করে ফেলা হলো, এটা ভয়ঙ্কর। এই আলামতগুলো থাকা দরকার ছিল আমাদের। এটা সত্য, সেনাবাহিনীর তত্ত্বাবধানে, বিভিন্ন বাহিনীর তত্ত্বাবধানে একটা অংশের অ্যাটলিস্ট র্যাবের ছিল, বিভিন্ন এজেন্সি ছিল, যে এজেন্সিগুলো আসলে ঠিক সেনাবাহিনীর নিয়ন্ত্রণে না। কিছু সেনাবাহিনীর লোকজন যেসব গোয়েন্দা বাহিনীর চিফ এবং গুরুত্বপূর্ণ পদে থাকেন, সেগুলো মূলত প্রধানমন্ত্রীর অধীনে, তারা তাদেরকে রিপোর্ট করেন। তো এই ধরনের ডিটেনশন সেন্টারগুলো দায় ছিল, এগুলো রাখা দরকার ছিল, এগুলো ভেঙে ফেলে অত্যন্ত গর্হিত কাজ করা হয়েছে। এবং এরপরও তারা 6 মাস পরও দিতে চাইছেন না, এটাও খুব ভয়ঙ্কর ব্যাপার। আমাদের ইতিহাসে এই ঘটনাগুলো ঘটেছে, এই ইতিহাসে এই ঘটনাগুলোর স্বীকৃতি এবং এগুলোর সংরক্ষণ করা আমাদের জন্য জরুরি ছিল, কিন্তু এটা হয়নি। এর বাইরে আরো একটা বড় অভিযোগ এসছে, সেটা হলো, আমি বিভিন্ন জায়গায় দেখলাম, এটা নিয়ে আমরা আশা করি অফিসিয়ালি জিনিসগুলো জানতে পারবো। এই যে স্বজনদেরকে নিয়ে যাওয়া বলা হয়েছিল, যারা স্বজন তাদের অনেকে, এবং খুব সিগনিফিক্যান্ট অনেক মানুষ যেতে পারেননি, অভিযোগটা হচ্ছে তাদেরকে যেতে দেয়া হয়নি। এটা খুব ভয়ঙ্কর অভিযোগ, কারণ সত্যিকার অর্থেই আমরা মায়ের ডাক সংগঠনটার বেশ কিছু মানুষকে সামনে থাকতে দেখেছি, এবং ভয়ঙ্কর লড়াই তারা করেছেন সবচেয়ে ভয়ঙ্কর সময়গুলোতে। তারা কি পরিমাণ চাপের মুখে তখনকার লড়াইটা জারি রেখেছিলেন, আমি একেবারে সামনাসামনি চাক্ষুষ সাক্ষী সেটার। কিন্তু এদের অনেককেও আমি দেখিনি, এবং জানলাম তাদেরকে যাওয়াটার জন্য ডাকা হয়নি, এবং টু সাম এক্সটেন্ট প্রিভেন্ট করা হয়েছে। কাউকে কাউকে এটার বিরুদ্ধে, কাউকে কাউকে এটার জন্য অভিযুক্ত করা হচ্ছে, কোনো কোনো উপদেষ্টাকে। আমি জানি না এটা কেন হলো। প্রধান উপদেষ্টার সাথে মায়ের ডাকের প্রতিনিধিরা যাবেন না, এটা হতে পারে না। আজকে অনেকেই, আমি প্রায় বলি যে অনেকেই বিরাট বিরাট বীর হয়ে যান। শেখ হাসিনার সময় যারা লড়াই করেছিলেন, কিভাবে লড়াই করেছেন, ওই ইতিহাসটা ভুলতে মনে খুব বেশি লাগবে না। আমি নিজেও খেয়াল করি, আসলে 5 আগস্টের পর বিরাট বিরাট বিপ্লবীরা হাজির হচ্ছেন, হাজির হয়ে সবকিছু, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা এভাবে করলে হতে হবে, ওটা ভাবে করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এটা করে দেখিয়েছি, সেটা করে দেখিয়েছি, নানান কথাবার্তা বলেন। আমরা এখানেও কি এরকম একটা চর্চা দেখলাম? যদি এটা হয়ে থাকে, এটা খুবই মর্মান্তিক হবে। আমি চাই সরকার তার জায়গা থেকে স্টেটমেন্ট দিক এবং আয়নাঘরের রিকনস্ট্রাকশন করুক। ধরুন একটা রুমের মধ্যে 3টা বা 2টো এক্সস্ট ফ্যান দেখা যায়, একটা রুমে 2টো এক্সস্ট ফ্যান আয়নাঘরে থাকবে, হতে পারে না। 2টো মানে ওটা 2 রুম ছিল, ওটাকে 1 রুম করে দেখানো হয়েছে। 3টা এক্সস্ট ফ্যান আছে মানে ওখানে 3টা ছিল, রুম ভেঙে এখন 1টা করে দেখানো হচ্ছে। আরেকটা কথা একটু জরুরি, মানে ভেঙে ওনারা আসলে কি নিশ্চিত করতে চান? আপনি কোনো মানুষকে যদি 5 স্টার হোটেলে নিয়েও ডিটেইন করে রাখেন, আরবিট্রারিলি গুম করে রাখেন, এটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন, ফুল স্টপ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কাউকে আটক করার 24 ঘন্টার মধ্যে নিকটস্থ থানায় সাপোর্ট করতে হবে, আইনের হাতে তুলে দিতে হবে। সুতরাং কাউকে তুলে নিয়ে গিয়ে যদি যে কোনো বাহিনী, যে কোনো গোয়েন্দা সংস্থা যদি কাউকে তুলে নিয়ে গিয়ে 5 স্টার হোটেলের মতো লাক্সারির মধ্যে রেখে দেয় দিনের পর দিন, মাসের পর মাস, তারপরও ওটা ভয়ঙ্কর অসভ্যতা, ভয়ঙ্কর বর্বরতা, এটুকু বুঝতে পারতে হবে। তো ভেঙে তারা কি নিশ্চিত করতে চান আমি জানি না, এটুকু মাথায় রাখতে হবে। সেটা রিকনস্ট্রাক্ট করা হোক, সরকার সেটা রিকনস্ট্রাক্ট করতে হবে, এবং সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে যারা গুম ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া, এগুলো কেমন ছিল সেইভাবে ঠিকঠাক করতে হবে। এবং যারা এই আলামতগুলো ভেঙে এমন করেছে, সরকারের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা। এই যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো দায় আমরা শেখ হাসিনাকে দিচ্ছি, তার রেজিমকে দিচ্ছি। এগুলো নিয়ে সেনাবাহিনীর লজ্জিত হওয়া উচিত বলে মনে হবে না। তবে এই প্রশ্ন নিশ্চিতভাবেই আসতে পারে, এ ধরনের বেআইনি কাজও আসলে কেউ তার পদে থেকে করতে পারে না। কোনো সরকার যদি বলেও কোনো দায়িত্বে থাকা কেউ বেআইনি কাজ করতে পারে না। এই রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনী, প্রত্যেকটা এজেন্সি জনগণের টাকায় চলে, রাষ্ট্রের প্রতিষ্ঠান, এবং তারা কাজ করবে সরকারের নির্দেশে, কিন্তু আইনি চৌহদ্দির মধ্যে। সুতরাং যারা যারা এর সাথে জড়িত আছেন, এই সব অপরাধের সাথে, সেটা সেনাবাহিনী হোক, পুলিশ হোক, যেখানেই হোক, তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে বিচারিক ব্যবস্থা শুরু করতে হবে। আমরা আমাদের এই বিভৎসতম পাপগুলো, অপরাধগুলোর যদি সুরাহা করতে না পারি, এগুলোর যদি বিচার করতে না পারি, আমরা বাংলাদেশে কোনোদিন আসলে আর ন্যায় বিচারের কথা বলতে পারবো না। টর্চারের ইলেকট্রিক চেয়ার সহ আয়নাঘরের সকল আলামত বিচারের প্রয়োজনে সিলগালা থাকবে এবং এসব নৃশংসতায় জড়িতদের উপযুক্ত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বুধবার প্রথমবারের মতো আয়নাঘর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে থাকা উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ আহমেদ সজীব ভুঁইয়া সেল দেখে চিনে জানান তাদেরকেও অভ্যুত্থানের সময় আয়না ঘরেই রাখা হয়েছিল। আরো বিস্তারিত জানাচ্ছেন সাজিদা সুইটি। আয়নাঘরের নৃশংসতার কথা এতদিন শুনেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার নিজ চোখে সেলগুলো দেখলেন। ইলেকট্রিক চেয়ার সহ নির্যাতনের নানা চিহ্ন দেখে পরিদর্শক দলের সদস্যরা স্তব্ধ। উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইয়ের যৌথ জিজ্ঞাসাবাদ সেলে গিয়ে বুঝতে পারলেন তাদেরকে সেখানেই রাখা হয়েছিল ছাত্র নেতৃত্বাধীন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার অপরাধে। এখানে আমার চোখ খুলে দিত, আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায় তারপর ইন্টারোগেশন রুমে নিয়েছে। রাতেও ইন্টারোগেশন করতো এখানে, বা কোনো অজ্ঞান হয়ে গেলে কোনো সুস্থিতি না থাকলে এখানে। লাইন অফ ইনফরমেশনটা কি তোমাদেরকে পয়সা দিচ্ছে কে আন্দোলন কেন করতেছি, আন্দোলন কেন বন্ধ করতেছি না, পলিটিক্যাল মানে বিএনপি তার সাথে যোগাযোগ আছে। এখন মারতো কেউ এসে একটু ভালো করে বুঝাইতো, কেউ এসে বলতো আগের জন যে আছে সে কিন্তু আবার আসবে। নিয়ে যাওয়ার সময় চোখ বন্ধ করে নিয়ে যেত। আচ্ছা, বাইরে কিছু দেখে নেই, শুধু ভিতরে দেখছি। দেয়াল দেখে আমি চিন্তা করছি এইটা তো দেয়াল ছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইয়ের যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব 2 এর CPC 3 এর ভেতরের সেলগুলো এবং র্যাব সদর দপ্তরের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেন্টার পরিদর্শন করেন তারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেশি বিদেশি গণমাধ্যম ও গুমের ভুক্তভোগীদের কয়েকজন ছিলেন। প্রধান উপদেষ্টা জানান আয়নাঘরকে তার কাছে আইয়ামে জাহেলিয়াতের একটি নমুনা হিসেবে মনে হয়েছে। এমন নৃশংসতা তার বিশ্বাস হচ্ছিল না। দেশব্যাপী বিভিন্ন রূপে এমন গোপন বন্দিশালা রয়েছে বলে জানান তিনি। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। এখন শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে, কেউ বলবে 700, কেউ বলবে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত কতটা আছে। আওয়ামী লীগে এমন নির্যাতনের সুযোগ সবাই মিলেই করে দিয়েছে, তাই এর দায় সবার বলেন তিনি। দায় মুক্তির জন্য এসব ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিতের আশ্বাসও দেন। যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। এভিডেন্সগুলো সিলগালা করে রাখা হবে যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, বিচারের কাছে যেহেতু এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে। এর আগে গুম বিষয়ক তদন্ত কমিশনের সদস্যরা ডক্টর ইউনূসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানিয়ে বলেছিলেন এতে ভুক্তভোগীরা সাহস পাবে। হরর মুভি আপনারা দেখেছেন, হরর মুভিতে যে সমস্ত হরর দৃশ্য আমরা দেখি, আমরা ভিজিট করে প্রধান উপদেষ্টা সহ আজকে যে দৃশ্যগুলো তারা দেখেছি, এগুলো হরর মুভিকে ছাড়িয়ে যাবে। হরর মুভিতে কাল্পনিক জিনিস দেখানো হয়, এটা বাস্তব। এবং দেয়ালে আমাদের যারা বন্দী ছিলেন তারা কিন্তু আজকে সরাসরি সাক্ষী দিয়ে বলেছেন যে সেখানে মানুষকে অত্যাচার নির্যাতন করে বিভৎস অবস্থায় নারী ভুড়ি বের করে রাখা হয়েছে, এরকম ছবি তারা দেয়ালে ঝুলিয়ে রেখে তার সামনে নিয়ে তাকে টর্চার করত। দেয়ালের সাথে রডের মধ্যে হাত পা বেঁধে উপর থেকে আবার চাপ দিয়ে মানে নিজের কাঁধের উপরে প্রচণ্ড রকমের ভারী একটা ওজনের মতো করে প্রেশার দেওয়া হতো এবং এই অবস্থায় দিনের পর দিন বসিয়ে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হতো। তারপরে ইলেকট্রিক যে চেয়ারের ভিডিও এবং ছবি ইতিমধ্যেই আপনারা আন্তর্জাতিক গণমাধ্যমের সৌজন্য পেয়ে গেছেন, যে পুরোটা স্টিলের চেয়ার যেটার নিচে মানে মোটর আছে, যেটাতে বসিয়ে হাত পাগুলো বেঁধে এটাকে ইলেকট্রিক সুইচ অন করলে এটাকে ঘুরতে থাকতো এবং একই সাথে ইলেকট্রিফাইড হতো। এই অবস্থায় একটা মানুষকে যদি ঘুরানো হয় তার নাড়ি ভুঁড়ি মাথা ব্রেইন সবগুলো কিন্তু ঘুরতে থাকে। এই ধরনের টর্চারের যে অস্ত্র তারা ব্যবহার করেছেন সেগুলো ভিকটিমরা আমাদেরকে দেখিয়েছেন, নারীরা দেখিয়েছেন যে 11 বছরের একটা মেয়ে তার মা সহ কীভাবে এখানে বন্দী ছিল, তার মাকে আজ পর্যন্ত ফেরত পাওয়া যায়নি, মেয়েটাকে ফেরত পাওয়া গেছে। তার মেয়ের সামনে মাকে কিভাবে টর্চার করা হয়েছে সেগুলো বর্ণনা বন্দীরা দিয়েছেন। যারা ডিজিএফআইয়ের আয়নাঘর বলে যেটা বলা হয় আর কি, সেখানে যারা বন্দী ছিলেন তারা আইডেন্টিফাই করেছেন যে এই রুমে তারা ছিলেন, কিভাবে তাদেরকে রাখা হয়েছে, কিভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেগুলোর বর্ণনা তারা দিয়েছেন প্রধান উপদেষ্টার সামনে, গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা যারা ছিলেন তাদের সামনে। একইভাবে যেটা আরেকটা টিএফআই সেল যেটা, সেখানেও কিন্তু বন্দীরা ব্যারিস্টার আরমান সহ যারা ছিলেন তারা কিন্তু আসলে গিয়ে এটা আইডেন্টিফাই করেছেন যে কোথায় তাকে কিভাবে রাখা হয়েছিল এবং আরও কিছু বন্দী তারা বলেছেন যে তাকে কী ধরনের টর্চার করা হয়েছে, কোন জায়গায় তাকে বসানো হয়েছে, কিভাবে তাকে বেঁধে রাখা হতো। এটা হচ্ছে একটা মানুষের যে অমানবিকতার কত নিম্ন স্তরে যেতে পারে, এইটা ভিজিট না করলে আসলে জাতির সামনে উন্মোচিত হতো না। এবং একটা মানুষকে যে পশুতে পরিণত করে, সেখানে দিনের পর দিন 7 দিন ধরে একটা জায়গায় হাত পা বেঁধে আপনাকে বসে রাখেছে, আপনি যখন হেলান দিতেন দেয়ালের কাছে
আমাদের বন্দিরা আমাদেরকে দেখিয়েছে যে হেলান দিলে তখন এসে বুট দিয়ে লাথি মারতো যে ঘুমাচ্ছিস কেন, হেলান দিলি কেন, তোকে তো সেই সুযোগ দেওয়া যাবে না। এই যে বিভৎসতা, এটা একটা মহাকাব্যিক বিভৎসতা, যেটা গত 15 বছর ধরে একটা সিস্টেম্যাটিক ওয়েতে একটা সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল এবং একটা স্বৈর শাসক তার শাসন ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে সামান্যতম ভিন্ন মত কখনো কখনো কোনো কারণ ছাড়াই সাধারণ মানুষকে ধরে নিয়ে এইভাবে নির্যাতন করেছে, হত্যা করেছে, লাশ গুম করে ফেলেছে, 10 বছর 8 বছর 7 মাস 6 মাস বন্দি করে রেখেছে। এই যে নিষ্ঠুরতার মহাকাব্যিক বিবরণ, সেটা আমরা সচক্ষে আজকে দেখে এসেছি এবং আমাদের সাথে আমাদের দেশের যিনি প্রধান উপদেষ্টা তিনিও দেখে এসেছেন। আজকে এক একটা ভবন অনেক অনেক রুম আছে, একটা তো জায়গা না। আমরা তো আজকে মাত্র 3টা জায়গা ভিজিট করেছি। এরকম 1000-এর কাছাকাছি এরকম গোপন বন্দিশালা এবং টর্চার সেলের সন্ধান পাওয়া গেছে। সুতরাং এটা দেশব্যাপী ছড়িয়ে আছে, ঢাকা শহরেও অনেকগুলো আছে। প্রধান 3টি আজকে প্রধান উপদেষ্টা পরিদর্শন করেছেন, বাকিগুলো পরিদর্শন গুম কমিশন কিছু করেছেন, আমরা কিছু করেছি, আমরা আরও করার প্রক্রিয়ার মধ্য দিয়ে আছি। সুতরাং এইটা গুম এবং যে বন্দিশালার স্টোরি, এটা তদন্ত করতে একটা লম্বা সময় লাগবে বলে আমরা মনে করি। তবে ভিন্ন ভিন্ন ব্যক্তির কেস ধরে ধরে যদি আগানো যায়, কিছু হয়তো এখনই নিষ্পত্তি করা যাবে, কিছু নিষ্পত্তি করতে অনেক সময় লাগবে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার প্রয়োজন হবে এই মামলার বিচার করতে এবং তদন্ত করতে। মাননীয় উপদেষ্টার মন্তব্যকে নিয়ে কথা বলা হয়েছে, আমি কোনো মন্তব্য করতে পারি না, উচিত হবে না। তবে আদালতের বক্তব্য, যেমন আদালতকে অবশ্যই সব কিছুর থেকে নিউট্রালিটি বজায় রাখবেন এবং তারা সেটাই করার চেষ্টা করেছেন, যে তারা উপদেষ্টা হলেও তাকে ছাড় দেননি কিন্তু। সুতরাং এটাই প্রমাণ করে যে আমরা যেটা বারবারই বলার চেষ্টা করছিলাম, যে এই ট্রাইব্যুনাল কোনো কিছু দিয়ে প্রভাবিত হবে না, না সরকার থেকে, না ডিফেন্স সাইড থেকে, না আসামি পক্ষ থেকে। সুতরাং ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। ট্রাইব্যুনাল যখন মনে করবেন যে কেউ তার নির্দিষ্ট সীমার বাইরে কথা বলছেন বা কাজ করছেন, তাকে যথাযথ উপযুক্ত ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। এটা ট্রাইব্যুনালের স্বচ্ছতা, নিরপেক্ষতা এটাই প্রমাণ করেছে। মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখা লিখি 2 লাইনের একটা স্ট্যাটাস। আমি অফিসে যেই দিন আসবো সেই দিন, এর পরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতে জিল এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয় এবং আমার নিজের আইডি ফেলে গাড়ি করতাম। সো ইন দ্য মিন আমি আমার রেডিফোনগুলোতে আমি প্রকিউরমেন্ট অফিসার হিসেবে ছিলাম, ইন্টারকন্টিনেন্টাল আমি প্রকিউরমেন্ট ম্যানেজার হিসেবে জয়েন করি ঢাকায়। এবং ওই সময় মোদি যখন 2020 সালে আসতেছিল, তখন আমি ওই মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখা লিখি 2 লাইনের একটা স্ট্যাটাস। আমি অফিসে যেই দিন আসবো সেই দিন, এর পরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতে জিল এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয় অ্যান্ড আমাকে প্রথমে র্যাব 11-তে নিয়ে যায় নারায়ণগঞ্জ। ওইখানে একটা সেলে রাখা হয়, গুম সেলে। এর পরের দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয়। সো নিয়ে এসে আমাকে, আমার শার্ট প্যান্ট ছিল, আমাকে লুঙ্গি পরিয়ে দেয় এবং টি শার্ট পরিয়ে দেয়। সো পরার পরে আমাকে, আমি তো ব্লাইন্ড ফোল্ডেড ছিলাম, তো আমি এখানে বলে শুয়ে থাকো তুমি এখানে। আমি শুয়ে থাকলাম এবং ডোন্ট মেক এনি সাউন্ড, অ্যান্ড আমি সেটা করি নাই। একটা পর্যায়ে আমি চেষ্টা করছিলাম বোঝার জন্য যে আমি আসলে কোথায়। সো আমি চোখ ব্লিঙ্কিং করে, আই জাস্ট ট্রাইং টু লুজ মাই ব্লাইন্ড ফোল্ড, অ্যান্ড আই স সামওয়ান জাস্ট ফ্রম দিস সাইড, হি জাস্ট with his hand and trying to getting my attention. So I saw him and he just telling me just sit down, and I sit down, and I was just, my handcuff was in the back side, so samne niye asho. So I just did like this, and I was just crying. I just thinking about my 2 small child, and my আমার যে বাচ্চা দুটো ছিল, একটা 7 মাসের বাচ্চা আর একটা 1.5 বছরের বাচ্চা। আমি শুধু তাদের কথাই চিন্তা করছিলাম, আমি তাদের খুব মিস করছিলাম, অ্যান্ড আমি শিওর ছিলাম যে আমাকে মেরে ফেলা হবে। অ্যান্ড তাদের থেকে আমি যখন জিজ্ঞেস করছিলাম, তারা আমাকে বারবার বলছে যে চিন্তা করিও না তুমি, এখানে আল্লাহ আমাদেরকে দেখবেন, হেল্প করবেন। সো তারাও বলছিল, আমাদের ছোট ছোট বাচ্চা। আমি তাদেরকে তখন জিজ্ঞেস করছিলাম যে তোমরা কয় বছর ধরে এখানে? তো কেউ বলে 1.5 বছর, পাশে ও একজন ছিল, ও বলে ও 3 বছর, একটা 17 বছরের বাচ্চা ছিল, ও রাঙ্গুনিয়া থেকে ওকে গুম করে আনা হয়। এই পাশে আরো 2 জন ছিল। এটা এখানে এসে তখন এসে গেছে না, এবং আমাদের প্রত্যেকটা কমিউনিকেশন টোটালি ইশারায় হচ্ছে, কারণ এবং যে ইশারা যখন বুঝতাম না এখানে একটা দেওয়াল ছিল, তখন মুভ করে ফেলেছে। হ্যাঁ, আমরা তখন মানে
যখন যে কথা ইশারা বুঝতাম না তখন লিখে মানে বোঝানোর চেষ্টা করতাম। কি দিয়ে লিখতাম? আমরা হাতের আঙ্গুল যে আমি নাম যখন বলতে নামটা বুঝতে পারছিল না তখন তারা এইভাবে করে স্টোন দিয়ে ছিল লোহার ছিল। হ্যাঁ লোহার, এটা লোহার বার ছিল। লোহার বার দিয়ে তো ওরা তো আসলে আমাদের সাউন্ড বোর্ডটা মানা করতো। তো ওরা যখন আসতো তখন সাথে সাথে আমরা আবার ব্লাইন্ড ফোর্টে যখন নামি আমরা আবার পিছন দিকে গিয়ে শুয়ে যেতাম। তো এইভাবে করে আমাদের দিনগুলো পার হতো। এবং তারা এবার এই পাশে আমার ডান পাশে একটা ছেলে ছিল। তো কিছুক্ষণ পর পর এসে খুব মারতো, তো কন্টিনিউয়াস মারতো এবং ও যতক্ষণ না কান্না থামাতো না, চিৎকার থামাতো না, ওকে মারতো। তো আমি তখন জিজ্ঞেস করতাম ও কেন মারতেছে। তো সব বলতো ও ওকে মারতে মারতে পাগল হয়ে গেছে এবং ন্যাংটা দাঁড়ায় থাকতো, এই জন্য ওকে মারতো। এবং ওকে কন্টিনিউয়াস মারতো যতক্ষণ ও সাউন্ড বন্ধ করতো না। সো আমার এই পাশে আমি আরো 4-5 জনকে দেখি, কেউ 1.5 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর ধরে ঘুম ছিল। সো এভাবেই করে আমাদের তোমাদের বলতে আমার এখানে আমার জানা মতো 4-6 জন ছিল। আপনি কতদিন ছিলেন? আমি 10 ডেজ ছিলাম। তোমাকে এনেছিল জাস্ট মোদির বিরুদ্ধে স্ট্যাটাস হয়েছে, বাকিদের কোনো পরিচয় জানতে পেরেছিলে? আমি একজনের নাম জানাচ্ছি সাইফুল, 2 জনের নাম জানতাম না, 2 জনের নামই সাইফুল ছিল। পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা ছাত্র কিছু? আপনার নামটা? কিছুই না। আপনার নাম? আমাদের মাসরুর আনোয়ার চৌধুরী। এখানে কিছু শুনতেন কিছু ছিল না, এখানে একটা ইয়া ছিল, কম্বলের একটা এক লেয়ারের কম্বল, একটা বিছানা ছিল আর কোন বালিশ টালিশ ছিল না, একটা কাপড় ছিল। পরে ওই সাইফুলদেরকে তুমি আর খুঁজেছিলে, জানো ওদের কি অবস্থা? আমি শুনেছি সাইফুল মানে পরবর্তীতে ওকে ছেড়ে দেওয়া হয়, বাট ও কোথায় আমি আর ট্রেস করতে পারি। কবে থেকে কবে ছিলেন? কোন সময়? 2020 সালের মার্চের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। আসলে এখান থেকে ছাড়ার পরে যে মামলা দেওয়া হতো ওটা আমি ও আচ্ছা, আমাকে এরপর 10 দিন আসার পরে আমাকে যখন ওরা এখান থেকে নিয়ে যায়, আমাকে ফিশ মানে এরকম করে একজনের সাথে কমিউনিকেট করতো, নো সাউন্ড এট অল। তো তারা বলল কি তুই 2 রাকাত নফল নামাজ পড়ে নিস, তোরা এখান থেকে বের করতেছে। সো আমি ধরে নিয়েছি আমাকে ক্রস ফায়ার দিয়ে হতো, মেরে ফেলি। সো আমি আসলে কালামা পড়ে নিই অথবা দোয়া পড়ে নিই। এরপর আমাকে আবার নিয়ে যাই। সো নিয়ে যাওয়ার পরে আমার সাথে কিছুদিন আগে আমার দেশ নিউজে আমাদের এই লিড নিউজ এসেছে যে 3 প্রকৌশলীকে গুম, এটা লিড নিউজ এসেছে। এখানে আমার সাথে আরো 2 জনকে গুম করা হয়। জাস্ট তারা আমার সাথে বসে চা খেতো, আমার সাথে আরো ভালো ভালো কোম্পানিতে, একজন চুয়েটার ইঞ্জিনিয়ার, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সো জাস্ট আমার সাথে তারা হাঁটতো, কথা বলতো, সেই জন্যই তারা নিয়ে এসেছে। সো পরবর্তীতে আমাদেরকে যেই দিন প্রকাশ করা হবে মিডিয়ার সামনে, তার আগের দিন রাতে নারায়ণগঞ্জে একটা হোটেলের সামনে ওরা নিয়ে যায় গাড়ি করে। আমরা 3 জন এবং সাথে আরেকজন হুজুর, তাকে আরো 2 সপ্তাহ আগে গুম করে তারা রেখেছিল র্যাব 11 সেল। সো ওইখান থেকে আমাদেরকে নিয়ে যায়। একটা ব্যক্তি, যে লোকটা গাড়িতে ড্রাইভারের পাশে ছিল, সে ওই সামনে গিয়ে এই ধর জঙ্গিদর বললো। তো জঙ্গিদর বললো, এখন মানুষ তাকায় আছে। তো দেখলাম 4 জন ব্যক্তিকে ওরা গাড়িতে তুললো, এবার গাড়িটা ব্যাক করে নিয়ে আসলো। আমি ধরে নিয়েছিলাম হয়তো আমাদের ছেড়ে দিবে অথবা এরকম কিছু। ব্যাক করে নিয়ে আসার পরে আবার আমাদেরকে নারায়ণগঞ্জের 11 সেল, যে সেলটাতে আমরা গুম করেছিল, আবার ওখানে দিয়ে দিল। পরের দিন সমস্ত মিডিয়ার সামনে আমাদেরকে এভাবে দাঁড় করিয়ে ক্যামেরাম্যানরা বললো, মিডিয়াম্যানরা বললো যে আপনারা হাঁটেন। হ্যাঁ, আমরা হাঁটলাম। হাঁটার পরে আবার যান, আবার আমাদেরকে ঢুকে ফেলা হলো সেলে। পরের দিন আমাদেরকে জেলে দেওয়া হলো, জেলে নিয়ে যাওয়া হলো। আমরা ওখানে পত্রিকায় দেখলাম নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনার সময় এই প্রকৌশলীদেরকে হাতে নাতে ধরা হয়, গোপন মিটিং এর সময় তাদেরকে হাতে নাতে ধরা হয়। এরপর আমার my career already destroyed, and I was a procurement manager in multinational companies, and I earned 6-digit salary, and that is a big point in my career. Within 3 years I became manager, and everything was gone, and still I'm suffering in financial crisis. I have 3 child, and আমি কেসে এখনো হাজির আছি। আমার কেসটা দর্শক ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন আলোচিত সেই আয়নাঘর সম্পর্কে ইতিমধ্যে বিস্তারিত দেখেছেন। আয়নাঘরটা আসলে দেখতে কেমন ছিল, সেই আয়নাঘরে যারা যারা বন্দী ছিল তাদের মুখ থেকে আপনারা বিস্তারিত শুনেছেন, বর্ণনা শুনেছেন, বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।